প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। এই মুহূর্তে ঢাকার বুকে গোপনে এমন এক বাহিনী তৈরি হচ্ছে যার রিমোট কন্ট্রোল থাকবে সোজা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, আর আপনি বা আমি কেউ টেরই পাচ্ছি না। দর্শক, আজ ভারতের গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স এজেন্সি এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের খোঁজ পেয়েছে যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিতে পারে। ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR নামটা ভালো করে মনে রাখুন, কারণ আগামী দিনে এই নামটাই হয়তো বাংলাদেশের ভাগ্য লিখবে। কারা এই 8,000 যুবক? কেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মারণ অস্ত্র? আর কেনই বা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির সরাসরি এদের নিয়ন্ত্রণ করবেন? দর্শক, আজকের এই প্রতিবেদনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি তথ্য আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। এমন কিছু সত্য আজ আপনাদের সামনে আনবো যা মূলধারার মিডিয়াতেও ভয়ে বলা হচ্ছে না। যদি আপনি ভূ রাজনীতির আসল খেলাটা বুঝতে চান, তবে এই প্রতিবেদনটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষের বিশ্লেষণটি শোনার পর সত্যি বলছি, আপনি হয়তো আজ রাতে শান্তিতে ঘুমাতেই পারবেন না। তাহলে আসুন সরাসরি ঢুকে পড়ি এই বিস্ফোরক রিপোর্টের গভীরে। দর্শক, আজ আপনাদের জন্য এমন এক, সত্যি বলছি, বিস্ফোরক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার পায়ের তলার থেকে মাটি সরে যেতে পারে। পাকিস্তান বাংলাদেশের ভিতরে গোপনে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR নামে সম্পূর্ণ নতুন একটা আর্মি বা বাহিনী তৈরি করছে। আর সব থেকে ভয়ানক বিষয় হলো, এই বাহিনী সরাসরি রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে রিপোর্ট করবে। দর্শক, প্ল্যানটা হচ্ছে এই নতুন বাহিনী বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী এবং পুলিশকে সরিয়ে ধীরে ধীরে তাদের জায়গা দখল করবে। দেখুন, আজ ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্টে একটা বিশাল বড় মাস্টার প্ল্যান ফাঁস হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে বানচাল বা ভণ্ডুল করার জন্য পাকিস্তান যে কত বড় একটা ষড়যন্ত্র করছে, ভারতের ইন্টেলিজেন্স সেটাও ধরে ফেলেছে। দর্শক, এটা সত্যি খুব বড় একটা আপডেট। এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR, এটাকে বাংলাদেশের ভিতরে দাঁড় করাচ্ছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI। আজই ভারতের সিকিউরিটি এজেন্সিগুলোর রিপোর্ট বেরিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি প্রায় 1 মাস আগেই আপনাদের জানিয়েছিলাম একটি প্রতিবেদনে যে মোহাম্মদ ইউনুস একটা ইসলামিক আর্মি তৈরি করছেন, যা বাংলাদেশের প্রচলিত আর্মি আর পুলিশকে ধীরে ধীরে রিপ্লেস করবে। এতটাই ধীরে ধীরে কাজটি হবে যে আপনি বা আমি বুঝতেই পারবো না যে কবে কিভাবে কি হয়ে গেল। ঠিক যেমন লেবাননে হিজবুল্লাহ কাজ করে। হ্যাঁ, লেবাননেও একটা সরকার আছে, কিন্তু হিজবুল্লাহ তাদেরও একটি শাসন বা প্রশাসন, যাই বলুন না কেন, তাদেরও একটি আছে। তো এখন খবর পাওয়া যাচ্ছে যে এই বাহিনীর প্রথম ব্যাচ হিসাবে 8,000 জনের একটা ইউনিট তৈরি করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন ক্যাম্পে এদের কড়া ট্রেনিং দেওয়া হচ্ছে, এদেরকে শরিয়া আইনের ওপর পুরোদম্ভর শিক্ষা দেওয়া হচ্ছে। সাথে চলছে মারাত্মক সব অস্ত্রশস্ত্র, আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের ট্রেনিং। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ধারণা, এরা প্রথমে বাংলাদেশের পুলিশকে সরাবে এবং পরে আর্মির জায়গা নেবে। এদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে কঠোর শরিয়া আইন বাস্তবায়ন করা। দেখুন, একদিকে আমরা আলোচনা করি যে জামাতের কর্মকাণ্ড দেখার পর বিএনপিকে হঠাৎ করে একটু লিবারেল বা উদারপন্থী মনে হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলছে? আসল খেলাটা হলো পাকিস্তান ISI এবং তাদের আর্মি চাইছে বাংলাদেশের ভিতরে সমস্ত কলকাঠি তাদের নিয়ন্ত্রণে রাখতে। জি হ্যাঁ, এদের মাস্টার প্ল্যান হলো বাংলাদেশের ভিতরে যত কট্টরপন্থী বা র্যাডিক্যাল মাইন্ডসেটের লোক আছে, যাদের পাকিস্তানের প্রতি দুর্বলতা বা টান আছে, তাদের খুঁজে বের করা এবং এই বাহিনীতে রিক্রুট করা। আর এই কাজের জন্য ওরা ইতিমধ্যেই একজনকে বেছে নিয়েছে। নামটা মনে রাখবেন, এই লোকটার নাম হলো আবদুল্লাহ হিল আমান আজমি। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মেজো ছেলে। মনে করা হচ্ছে পাকিস্তানের ISI এর প্ল্যান হলো এই র্যাডিক্যাল আর্মি আর পুলিশকে নিজেদের হাতের মুঠোয় রাখা। আর বাংলাদেশের গণতন্ত্র, হ্যাঁ সেটা তো থাকবে, শুধুমাত্র কাগজে কলমে। ঠিক যেমন বর্তমানে পাকিস্তানের অবস্থা, সেখানে সরকার শুধু ক্লার্কের মতো কাজ করে।
ঠিক তেমনই বাংলাদেশেও ভবিষ্যতে যে সরকার আসবে তারা এই কট্টরপন্থী আর্মি আর পুলিশের চাপে কাজ করতে বাধ্য হবে। আর এদের কন্ট্রোল করবেন কে? রাওয়ালপিন্ডি থেকে আসিফ মুনির। মানে কাল যদি বিএনপির রহমান সাহেব জিতেও যান, তার অবস্থা হবে পাকিস্তানের শাহবাজ শরীফের মতো। তাকেও পুরোপুরি কন্ট্রোল করা হবে। বর্তমানে ভারতের গোয়েন্দারা মনে করছেন এই আজমি নামের লোকটা ইউনূস সরকারের সাথে কোঅর্ডিনেট করে এই পুরো সেটআপটা তৈরি করছে। কিন্তু একবার নির্বাচন হয়ে গেলে তাদের প্ল্যান হলো এই আজমিকেই ওই এনএআর বা ন্যাশনাল আর্মড রিজার্ভের হেড বানানো হবে। সুতরাং ভাবুন একবার, একজন পাকিস্তানি মনোভাবাপন্ন লোক বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের প্রধান হবেন। দেখুন, আমি আগেও আপনাদের জানিয়েছিলাম যে ঢাকার পাকিস্তান এম্বাসিতে বা হাই কমিশনে আইএসআই অফিসারদের ঘন ঘন মিটিং চলছে এখন। দর্শক, ভারতের এজেন্সি এমন একটি মিটিংয়ের কথোপকথন ট্যাপ বা রেকর্ড করেছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, পাবলিক ডোমেনে চলে এসেছে বলেই আমি আপনাদের সাথে আলোচনা করছি। গত 23শে ডিসেম্বর, মানে আজ থেকে মাত্র 4 দিন আগে, একটা মিটিং হয়েছিল ঢাকার বনানী অফিসার্স হাউজিং স্কিম, যেখানে পাকিস্তানের সব কূটনৈতিকরা থাকেন। সেখানে এই আজমি আর পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিম বৈঠক করেছেন। সেখানে আইএসআই এর অফিসিয়ালরাও ছিল বলে ধারণা করা হচ্ছে। ওখানে প্ল্যান করা হচ্ছে নির্বাচনের ঠিক আগে একটা বড়সড় গন্ডগোল তৈরি করার। এই পুরো বিষয়টা ভারতের গোয়েন্দা সংস্থা ফাঁস করে দিয়েছে। দেখুন, আমি তো বলবো আজকের দিনে দাঁড়িয়ে এটা সব থেকে বড় আপডেট। ভারতের এজেন্সিগুলো ঢাকার ভেতরের এই কনভারসেশন আগেই ধরে ফেলেছে, যা এখনো মূলধারার অনেক খবরেও আসেনি। আমি আপনাদের সবার আগে এটা জানাচ্ছি। আর এই ঘটনা প্রমাণ করে যে বর্তমানে ইউনূস সাহেবের আড়ালে পাকিস্তানের আইএসআই কতটা অ্যাডভান্স লেভেলে গিয়ে সবকিছু কন্ট্রোল করছে। ভারতের গোয়েন্দারা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যেই আইএসআই তাদের এই প্ল্যানগুলো অ্যাক্টিভেট করা শুরু করবে। আমি 1 মাস আগেই আমার এই চ্যানেলে বলেছিলাম যে ইউনূস একটা ইসলামিক আর্মি বানাচ্ছেন। যারা ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন, সেখানে আমি ডিটেলে সব বলেছিলাম, এমনকি কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সেটাও জানিয়েছিলাম। এখন এই 8,000 সদস্য তো শুধু প্রথম ব্যাচ, এরপর 10 থেকে 12টা ব্যাচকে ট্রেনিং দেওয়ার প্ল্যান আছে তাদের। এখন সবশেষে এই পরিস্থিতি আমাদের এটাই জানান দিচ্ছে যে দর্শক, বাংলাদেশের ভিতরে ভারতের মিলিটারি অ্যাকশন বা সামরিক হস্তক্ষেপের রাস্তা কিন্তু মোটেও বন্ধ হয়নি। আমি গত 2 দিন ধরে পরিস্থিতি ট্র্যাক করছি। ইন্ডিয়ান আর্মির অনেক অভিজ্ঞ প্রাক্তন কর্মকর্তারা, যারা আগে খুব মেপে কথা বলতেন, এখন তারাও খোলাখুলি মিলিটারি অ্যাকশনের কথা বলছেন। তারা বলছেন যে আমাদের বাফার জোন তৈরি করা উচিত। দেখুন, আমি যা সিগন্যাল পাচ্ছি তাতে পরিস্থিতি শান্ত হওয়ার বা ডিএসকেলেট হওয়ার কোনো লক্ষণ দেখছি না। বরং ইন্ডিয়ান আর্মি বা আমাদের সরকার যদি অ্যাকশন না নেয়, সেটাই হবে একটা বিস্ময়কর ব্যাপার। আমার দৃঢ় বিশ্বাস ভারত এখানে চুপ করে বসে থাকবে না, অ্যাকশন নেবেই। আর যদি জামাত জিতে যায়, তবে 200% নিশ্চিত থাকুন যে যুদ্ধ হবেই। কারণ ভারতের চোখের সামনে বাংলাদেশের বুকে এমন একটা ন্যাশনাল আর্মড ফোর্স তৈরি হতে ভারত কিছুতেই দেবে না। তাই আমার মতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমরা চাইলেও বোধহয় এই যুদ্ধটা এড়াতে পারবো না। তো বন্ধুরা, আমরা শুনলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই পুরো ব্যাপারটা নিয়ে কড়া নজর রাখছে এবং তারা সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথাও ভাবছে। কিন্তু শুধু কি ভারতই চিন্তিত? বাংলাদেশের সাধারণ মানুষ, যারা শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী, তাদের কি অবস্থা? দেখুন, এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ তৈরির যে পরিকল্পনা, এটা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক বিরাট আঘাত। পাকিস্তান আইএসআই এবং তাদের সেনাবাহিনী চাইছে বাংলাদেশকে নিজের হাতের পুতুল বানাতে, ঠিক যেমন তারা একসময় পূর্ব পাকিস্তানের উপর করেছিল। তারা চাইছে বাংলাদেশে এমন এক সরকার বসাতে যারা পাকিস্তানের ইশারায় চলবে এবং দেশের আইন কানুন শরিয়া আইনের মতো করে নিয়ন্ত্রণ করবে। তবে এই পরিকল্পনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, প্রথম হচ্ছে গণতন্ত্রের অবসান। ভারতের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান চায় বাংলাদেশে একটা নামমাত্র গণতান্ত্রিক সরকার থাকুক, কিন্তু আসল ক্ষমতা থাকবে তাদের তৈরি করা ওই ন্যাশনাল আর্মড রিজার্ভ এবং পাকিস্তানের অনুগত সেনা কর্মকর্তাদের হাতে। এর মানে দাঁড়ালো সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলেও তারা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাদের অবস্থা হবে বর্তমানে পাকিস্তানের যে সরকার তাদের মতো,
যারা শুধু নির্দেশ পালন করে। কি করে? নির্দেশ পালন করে। বাংলাদেশের মানুষ কি এই জিনিসটা মেনে নেবে? 2, শরিয়া আইনের কঠোর প্রয়োগ। এই NAR এর মূল উদ্দেশ্যই হলো কঠোর শরিয়া আইন কার্যকর করা। এর মানে হলো মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় প্রশাসনে একটা চরমপন্থী নিয়মকানুন চাপিয়ে দেয়া হবে। এই আইন এখন কতটা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বা কতটা তারা এই ধরনের শাসনে অভ্যস্ত, তা এখনই বলা মুশকিল। তবে ইসলামের নামে এই ধরনের কট্টরপন্থী শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মানবতা বিরোধী হয়ে ওঠে। 3, বাংলাদেশকে র্যাডিক্যাল কান্ট্রি বানানোর চেষ্টা। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি সম্পূর্ণ র্যাডিক্যাল কান্ট্রি বা কট্টরপন্থী রাষ্ট্রে পরিণত করা। এর অর্থ হলো দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং এখানে মৌলবাদ ও চরমপন্থার বিস্তার ঘটতে পারে। জামাতের মতো দলগুলো যে এই পরিকল্পনার সমর্থক সেটাও স্পষ্ট। এটা বাংলাদেশের ভাবমূর্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। 4, নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা। পাকিস্তান শুধু সেনা কাঠামোই নয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনকেও প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো এমন এক সরকার প্রতিষ্ঠা করা যারা তাদের হাতের মুঠোয় থাকবে। যদিও ভারতীয় গোয়েন্দারা বলছেন এই প্রচেষ্টা হয়তো সফল হবে না, তবুও এই হস্তক্ষেপের চেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। সুতরাং এখন বাংলাদেশে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। একদিকে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অন্যদিকে পাকিস্তানের একটা পুরনো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি। দর্শক, আজকের এই বিশ্লেষণ কোনো সাধারণ রাজনৈতিক গসিপ বা আলোচনা নয়, এটা একটা অশনি সংকেত। দর্শক, ইতিহাস বড় নিষ্ঠুর, সে বারবার ফিরে আসে। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং রাজনৈতিক অভিজ্ঞতা বলছে এই ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR শুধুমাত্র একটি বাহিনী নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পোতা শেষ ব্রেক হতে পারে। পাকিস্তান জানে সরাসরি যুদ্ধ করে তারা পারবে না, তাই তারা বেছে নিয়েছে কি? এই প্রক্সি ওয়ারের পথ। তারা চাইছে বাংলাদেশের DNA বদলে দিতে। আমার আশঙ্কা, যদি এখনই বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এবং ভারতের নীতি নির্ধারকরা কঠোর পদক্ষেপ না নেয়, তবে আমরা হয়তো আমাদের চোখের সামনেই একটা ডেমোক্রেটিক স্টেটকে র্যাডিক্যাল স্টেটে পরিণত হতে দেখব। আমি যা দেখতে পাচ্ছি তাতে আগামী দিনগুলো খুব সহজ হবে না। রক্তপাত, সংঘাত এবং ক্ষমতার একটা দীর্ঘ লড়াই হয়তো অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? ভারত কি প্রস্তুত তার সীমান্তে আরেকটা পাকিস্তান তৈরি হওয়া আটকাতে? দর্শক, আপনার কি মনে হয় এই ষড়যন্ত্র কি সফল হবে নাকি জনগণ রুখে দাঁড়াবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামতই প্রমাণ করবে আজ আপনারা এই গভীর ষড়যন্ত্র কতটা বুঝতে পেরেছেন। চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ সত্য যত গভীরেই থাকুক আমি তা খুঁড়ে বের করে আপনাদের সামনে আনবই। দেখা হচ্ছে তাহলে পরের প্রতিবেদনে আরো বড় কোনো সত্য নিয়ে। ততক্ষণ কাল কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশের 5টি বিমান। কেন হঠাৎ ঢাকার বদলে কলকাতা বিমানবন্দরে বিমানগুলো অবতরণ করলো তা আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই ঘটনার কিন্তু একটা জিওপলিটিক্যাল প্রেজেন্স এবং সিগনিফিকেন্স আছে যা সকলের বোঝা উচিত। যে ঘটনার সামনে এসছে সেখানে বলা হচ্ছে কুয়েত থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথমে 2টি বিমান আসছিল এবং পরবর্তীকালে সৌদির আরো একটি বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ওয়েটিং লিস্টে আরো 2টি বিমান অবতরণের জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ প্রথমে কুয়েত থেকে যে 2টো বিমান আসছিল সেটি অবতরণ করত, এরপর সৌদি থেকে ঢাকার উদ্দেশ্যে যে একটি বিমান আসছিল সেটি অবতরণ করতো এবং পরবর্তীকালে মিডল ইস্ট থেকে আরো 2টি বিমান আসছিল যেটি ঢাকার শাহজালাল যে এয়ারপোর্ট আছে সেখানে অবতরণ করত। রাত 1টার সময় প্রাথমিকভাবে ল্যান্ডিং টাইম কিন্তু দেওয়া হয়েছিল বিমানগুলোকে এবং বিমানগুলো কিন্তু তখন যে রানওয়েতে ল্যান্ড করার কথা ছিল সেগুলোতে এত কুয়াশা ছিল যে সেগুলো ল্যান্ড করার জন্য অপেক্ষা করছিল মাঝ আকাশে। আপনারা জানেন যখন রানওয়ে ক্লিয়ার না থাকে তখন বিমান মাঝ আকাশেই কিছুটা সময় কাটায়। এবার এই সময় কাটাতে কাটাতে পিছনে যে বিমানগুলো ছিল অর্থাৎ অতিরিক্ত আরো 4টি বিমান, সেগুলোও কিন্তু প্রথম কুয়েতের থেকে আসা বিমানটির পিছনে ওয়েট করতে শুরু করে। ফলে হঠাৎ করে মাঝ আকাশে ট্রাফিক জ্যাম হয়ে যায় বাংলাদেশে। মানে একটি বিমান যদি ল্যান্ড না করে তাহলে রানওয়েটি ফাঁকা হবে না,
ফলে ওই রানওয়ে যদি ক্লিয়ার না হয় তাহলে পরবর্তী বিমানগুলোকে স্বাভাবিকভাবেই নামার পারমিশন দেওয়া হবে না। প্রাথমিকভাবে যে তথ্য সামনে এসে সেখানে বলা হচ্ছে এই যে ডিলেটি হয়েছে তা হলো ভিজিবিলিটি কম থাকার জন্য, অর্থাৎ আর রাত 1টার সময় কুয়াশা এতটাই বেশি ছিল এই বিমানবন্দরগুলোতে যে কোনো অবস্থাতেই পাইলট ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হতে পারছিলেন না এবং বিমান কিন্তু বড়সড় দুর্ঘটনার কবলে পড়তো, কারণ দীর্ঘক্ষণ মাঝ আকাশে এইভাবে বিমানকে কিন্তু ওড়ানো সম্ভব নয়, জ্বালানির জন্য জ্বালানি শেষ হতে পারে। ফলে হঠাৎ করেই পাইলট কিন্তু কলকাতা বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং এর পারমিশন চান এবং কলকাতা বিমানবন্দরের আধিকারিকরা কিন্তু প্রাথমিকভাবে চমকে যায় যে হঠাৎ করে ঢাকা থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানগুলো কেন বাংলাদেশে আসতে চাইছে। কারণ দুই দেশের মধ্যে এখন সম্পর্ক এতটাই জটিল যে স্বাভাবিকভাবেই ঢাকার উদ্দেশ্যে একটা বিমান কলকাতায় আসতে চাইছে, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। বিশেষ করে বাংলাদেশ জুড়ে যেভাবে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, 7 সিস্টার্স, শিলিগুড়ি করিডর এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেখা যায়, সেখানে ঢাকার বিমান কলকাতা বিমানবন্দরে ল্যান্ডিং এর পারমিশন কেন চাইছে সেই প্রশ্ন কিন্তু প্রাথমিকভাবে উঠতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই অনেক নেগেটিভ প্রশ্ন কিন্তু ওঠে। কিন্তু পরবর্তীকালে কলকাতা বিমানবন্দরের আধিকারিকরা এবং ভারতের যে এভিয়েশন ডিপার্টমেন্ট সম্পূর্ণ মানবিকতার খাতিরে যাত্রীদের বাঁচানোর জন্য ল্যান্ডিং এর পারমিশন দেয়। পরবর্তীকালে কুয়েতের দুটি বিমানের পাশাপাশি সৌদি থেকে আসা একটি বিমান এবং পরবর্তীকালে আরো দুটি বাংলাদেশগামী বিমানও কিন্তু অবতরণের অনুমতি কালকে ভারত সরকার এবং কলকাতা ডিপার্টমেন্ট কলকাতা এয়ারপোর্ট দিয়েছে। এবার প্রশ্ন হলো, যদি কলকাতা এই ধরনের পারমিশন না দিত তাহলে কিন্তু বাংলাদেশের এই 5টি বিমান বড় সড় দুর্ঘটনার কবলে পড়তো এবং আপনারা বুঝতেই পারছেন মাঝ আকাশে 5টি বিমান চক্কর কাটছে, জ্বালানি শেষ এবং শাহজালাল এয়ারপোর্ট ল্যান্ডিং এর পারমিশন দিচ্ছে না কারণ রানওয়ে ব্লকড, কুয়াশা আবৃত। রানওয়ে যদি ওই অবস্থায় যদি ল্যান্ড করে তাহলে পাইলট স্বাভাবিকভাবেই বিপদে পড়বেন, কারণ রানওয়ে কোথায় শুরু কোথায় শেষ শীতকালে এটা কিন্তু মেজর একটা সমস্যা। ফলে অনেক ক্ষেত্রে জিপিএস সমস্যা দেখা যেতে পারে মাঝ আকাশে। ফলে সব মিলিয়ে কালকে ঢাকার এই 5টি বিমানকে কিন্তু বাঁচালো ভারত এবং কলকাতা বিমানবন্দরে তারা পারমিশনের অনুমতি পায় রাত 1টার কিছুটা পরে এবং রাত 3টের পরে সেই বিমানগুলো ফের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় কলকাতা থেকে। এবার যারা সব সময় ভারত বিরোধিতায় মগ্ন বাংলাদেশের সেই ছাত্র নেতারা এই ঘটনার পরেও কি বুঝবেন ভারত তাদের শত্রু নয়? কিছুদিন আগে ভারতেও এই ধরনের একটা বিপর্যয়ের ঘটনা আমরা দেখেছিলাম। একটি বিমান মাঝ আকাশে একটি সমস্যায় পড়ে এবং পাকিস্তানের এয়ার যে স্পেস আছে সেটায় ঢোকার পারমিশন চাওয়া হয়, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু পারমিশন দেওয়া হয়নি ভারতের বিমান। সেই বিমানে কিন্তু প্রায় 200 জন যাত্রী ছিলেন এবং সে সময় পাইলট অসীম দক্ষতা এবং সাহসের সঙ্গে বিমানটিকে ভারতে কিন্তু অবতরণ করাতে পারেন। কালকে যে ঘটনা ঘটেছে তা কিন্তু জিওপলিটিক্যাল সিগনিফিকেন্সটা মারাত্মক। ভারত কিন্তু বাংলাদেশ সরকারকে স্পষ্ট বুঝিয়ে দিল যে আমরা কোনো অবস্থাতেই তোমাদের সঙ্গে যুদ্ধ বা লড়াই করতে চাই না, আমরা বাংলাদেশের সঙ্গে সৌভ্রাতৃপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু দিনের পর দিন তোমাদের কিছু ছাত্র নেতা অপরিপক্ক রাজনীতি করতে গিয়ে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিচ্ছে, একাধিক ষড়যন্ত্রমূলক উস্কানিমূলক কথাবার্তা বলছে, যা আসলে ভারতের জাতীয় সুরক্ষার সঙ্গে বড়সড় থ্রেট তৈরি করছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনা আসলে ভারত স্পষ্টভাবে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিল যে নয় আমাদের সঙ্গে সৌভ্রাতৃপূর্ণ সম্পর্কে আসুন, নয় আপনারা পানিশমেন্টের জন্য নিজেদেরকে তৈরি করুন। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা তাতে মোহাম্মদ ইউনূসের দীর্ঘমেয়াদী থাকার আর কোনো সম্ভাবনাই নেই। তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন 17 বছর পর। বাংলাদেশের ছাত্রদের নিয়ে তৈরি এনসিপি ছাত্র দল তারা এতটাই বিপাকে পড়েছে যে তারা শেষ পর্যন্ত জামাতের সঙ্গে জোট করতে বাধ্য হচ্ছে। তারাও বুঝেছে যদি জামাতের সঙ্গে জোট তারা না করে তাহলে তাদের শেষ রক্ষা হবে না, কারণ সাধারণ মানুষ এই ছাত্র নেতাদেরকে আর গুরুত্বই দিতে নারাজ। জামাত যাদেরই সঙ্গে যখন গেছে তখনই কিন্তু সেই দলই প্রায় বিপর্যয়ের মুখে পড়েছে। এর আগে বিএনপির সঙ্গে জোটে ছিল জামাত, বিএনপি আওয়ামী লীগের কাছে বিপর্যস্ত হয়েছে। আর এই মুহূর্তে বিএনপি যেভাবেই ফ্রন্ট ফুটে ব্যাটিং করছে সেইখানে কিন্তু বাংলাদেশের এই ছাত্র নেতারা কার্যত বিপর্যস্ত।
এবং ছাত্র নেতাদের দলের একাধিক প্রধান মুখ কিন্তু এবার দল থেকে পদত্যাগ করতে শুরু করেছেন। কালকেও প্রায় 6 জন ছাত্রী যারা এই জুলাই আন্দোলনের অন্যতম মুখ হিসাবে তিনি নিজেদের এস্টাবলিশ করেছিলেন, তারা কিন্তু পদত্যাগ করেছেন নাহিদের বিপক্ষে একাধিক কথা বলে। অন্যতম মুখ আপনারা জানেন তাসমিন জারা এবং তাসনুভা জাবিন, তারা এই জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপির অন্যতম বলিষ্ঠ নেত্রী ছিলেন, যারা নির্বাচনে লড়ার জন্য তৈরি হচ্ছিলেন। তারা শুধুমাত্র জামাতের সঙ্গে হাত মিলিয়েছে কেন এনসিপি, এই অভিযোগ, এই প্রশ্ন তুলে কিন্তু দল ছেড়ে পালিয়ে গেছেন। অর্থাৎ বাংলাদেশের ছাত্রছাত্রীরা এবার এক্সিট ওয়েটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বিরোধিতা যে সস্তা রাজনীতি, তাও কিন্তু বাংলাদেশের মানুষ খুব সহজে বুঝে গেলেন। এবং ভারত কিন্তু কালকে এই 5টি বিমানকে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করার পারমিশন দিয়ে বাংলাদেশের মানুষকেও বার্তা দিয়ে বুঝিয়ে দিল যে ভাই, আমরা তোমার শত্রু নয়, আমরা তোমার শত্রু নই, তোমরা অকারণে আমাদেরকে শত্রু ভাবছো শুধুমাত্র কিছু জামাতিদের, কিছু দালালদের কথা শুনে। ফলে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।